যারা আসলে বিভিন্ন গ্রুপ করে করে আসলে মানুষকে ভ্রমণ পিপাসুদেরকে নিয়ে যায় বিভিন্ন পর্যটন কেন্দ্রে, সেটি নিয়ে প্রতিবেদনটি ছিল। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? এটি যেটি দেখলাম যে দিন দিন এটির আকর্ষণ বাড়ছে আরও। ডেফিনেটলি গ্রুপ ভিত্তিক এটাই কিন্তু পর্যটনকে আকর্ষণ প্রচুর পরিমাণে বাড়াবে, এটাই মার্ভেলাস। আপনি এভাবে করতে করতে আপনি আগের কোশ্চেন ছিল বিদেশি গেস্ট আসছে না, বিদেশি কিন্তু সত্যি কথা বলতে কি যে বিদেশি গেস্টটা বিভিন্ন কারণে যখন আসে নাই, তারপর থেকে বাংলাদেশে আমাদের যে এস্টাবলিশমেন্টগুলো হয়েছে, রিসোর্টগুলো হয়েছে, বিভিন্ন স্থাপনাগুলো হয়েছে, বাংলাদেশের গেস্টটা কিন্তু বিদেশে কম যাচ্ছে আগের তুলনায়। এখন বাংলাদেশে এত এত রিসোর্ট হয়ে গেছে, এগুলোর কিন্তু ডোমেস্টিক ট্যুরিজম এদেশের লোকটাই চালাচ্ছে। হ্যাঁ, বিদেশে যাচ্ছে, অনেক যাচ্ছে আনডাউটেডলি, কিন্তু কিছু কিছু কারণও আছে। আমাদের কিন্তু অনেকে সময় আমাকে কোশ্চেন হতে হয়েছে যে আমরা অনেক বেশি ভাড়া নেই। এই ভাড়া নেই এটাও কিন্তু ঠিক। এই ভাড়া নেওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে যে আমাদের যে ইনকাম ট্যাক্স এবং ভ্যাট এবং বিভিন্নভাবে যেভাবে সরকার থেকে আমাদেরকে টাকা পয়সা নেয় বিভিন্নভাবে, এই ইনকাম ট্যাক্স, ভ্যাট এক্সেট্রা, তো সেগুলো অন্য দেশে কিন্তু অনেক কম, নেয় না বললেই চলে। এই জায়গার যে কোনো একটা জিনিসের দাম এত বেশি, ধরেন বিদেশিরা আসলে তারা বারে যাবে, এখানে যাবে, সেখানে যাবে, দেখা যাচ্ছে মালয়েশিয়া একটা বিয়ার খেতে গেলে 100 টাকার বেশি লাগে না। আমাদের এখানে একটা বিয়ার খেতে গেলে বড় বড় হোটেলে গেলে 500-700 অনেক টাকা লাগে। এরকম ধরনের যে জিনিসগুলো আছে, আমাদের এই জিনিসপত্রের দামগুলো কমাতে হবে এবং ভ্যাট ট্যাক্স কমাতে হবে। তাহলে আমাদের মনে হয় যে আমাদের লোকরা বিদেশে যাবে না, খুব কমই যাবে। আর বিদেশ থেকে যে কথাগুলো বললাম, বিদেশিদের আনার জন্য আমাদের বিদেশে আমাদের যে ট্যুরিজম বোর্ড, গত কয়েক বছর ধরে ট্যুরিজম বোর্ডের যে মেলাগুলো আমাদের হতো, বিদেশে যে মেলাগুলো হয়, আমি নিজে ইউকে গেছি, আমি জাপান গেছি, বিভিন্ন জায়গায় গেছি, আমি যাওয়ার পর থেকে ওদেশ থেকে লোক আসছে। হ্যাঁ, আমাদের এই ট্যুরিজম বোর্ড এই মেলাটা যেন যে অংশগ্রহণ বিদেশে যেন দ্রুত করে। এটা করলে এই যে ট্যুরিস্ট ট্যুর অপারেটর যারা আছে তারা ওখানে যাবে, ওখানে যে আমাদের জিনিসগুলো ওখানে এক্সপ্লোর করবে, আমাদের জিনিসগুলো দেখাবে, দেখানোর পরে ওখান থেকে লোক আসবে। এইটা চালু করার জন্য আমি সরকারের অনুরোধ করবো বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আগের ন্যায় যেন বিভিন্ন মেলাতে অ্যাটেন্ড করে। এবং এখানে নিরাপত্তার যে বিষয়টি বললেন বিশ্লেষকরা, যে যাতে পর্যটকরা নিরাপত্তা পায়, এই জন্য এদেরকে তালিকাভুক্ত করার কথা বলেছেন। এই জায়গাতে আপনার পরামর্শ? নিরাপত্তার যে বিষয়টা, এতে আমি বলবো যে বর্তমানে আমাদের নিরাপত্তা, বিশেষ করে ট্যুরিস্টদের ওই রাঙ্গামাটির ভিতরের 2-1টা জায়গা ছাড়া আমাদের নিরাপত্তার, বিশেষ করে আমাদের রিসোর্টগুলোর নিরাপত্তাটা কিন্তু আছে। কারণ রিসোর্টগুলোর নিরাপত্তার অন্যতম প্রধান কারণ হচ্ছে, একটা রিসোর্ট হচ্ছে একটা গ্রাম অঞ্চলে বা যে কোনো একটা জায়গায়, সেখানে শহর থেকে দূরে, যেখানে এক্সেলেন্ট পরিবেশ থাকবে এমন জায়গায়, সেখানে জেনারেলি আমরা যেটা করে থাকি, ওই এলাকার লোকজনদেরই আমরা ওইটা চাকরি বাকরি বেশি দিই। 80% হচ্ছে ওই এলাকার লোকদের চাকরি দেওয়া। তো নিরাপত্তা কিন্তু তারাই দেখে। এবং এমন কোনো দুর্ঘটনার কথা আপনি বলতে পারবেন না যে অমুক রিসোর্টে এই বড় দুর্ঘটনা ঘটছে, ঘটেনি। কিন্তু এটা অনেক সময় অল্পতে অনেক বেশি কথা বলে। নিরাপত্তা আমি বলবো যে আমরা অনেক দেশের থেকে আমাদের নিরাপত্তা অনেক বেশি ভালো। জনাব কবির, একটা তথ্য আপনাকে দিতে চাই, সেটি হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024 সালে তারা যেটি প্রকাশ করেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 119টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 112। এই যে অবস্থানগত দিক থেকে আমরা এখন অনেক পিছিয়ে আছি, এই জায়গাতে কিভাবে আমরা আগাতে পারি? এটা তো 112 আস্তে আস্তে আসতেছে। আপনি যদি তাকায় থাকেন, হ্যাঁ, আমার এশিয়ার মধ্যে আমরা পেছনে আছি। আমি কিন্তু 1981 থেকে বিশ্ব ভ্রমণ করি যুব নেতা হিসাবে, সারা বিশ্বের যুব নেতা হিসাবে। সেখান থেকে আমি যে জিনিসটা দেখেছি, বাংলাদেশে ওই দেশের যে সমস্ত জিনিসগুলো, একটা জিনিস, এই দেশে একটা রিসোর্ট হবে, এই দেশে একটা এন্টারটেনমেন্ট জোন হবে, সেই জোনটা ওই সময় আমি বহু বছর ধরে বাংলাদেশে কোনো কিছুই ছিল না, নাথিং। অন্য দেশের যে উন্নয়নটা আছে, এই দেশের উন্নয়নটা যে দেশে শুরু হয়েছে, আমাদের 50 বছর 40 বছর লাগে। কিন্তু আমরা যে উন্নয়নগুলো করে ফেলছি, আমাদের কিন্তু এখন আমরা অনেক রিসোর্ট করে ফেলছি, প্রাইভেট সেক্টর কিন্তু অনেক এগিয়ে গেছে, এগুলো সার্ভিসও ভালো দিচ্ছে। এখন কিন্তু আস্তে আস্তে আমাদের এটা আসবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বলবো যে আমরা যদি সব দিক দিয়ে কাভার করি, তাহলে আমার মনে হয় আমাদের আর বেশি সময় লাগবে না। অলরেডি আমরা উই আর ডুইং গুড। একটা বেসরকারি খাতে যারা আছেন, সরকার তো এখন দেখলাম যে বেসরকারি খাতের হাতে এটা তুলে দিচ্ছে বা উদ্যোগ নিয়েছে। একই সাথে আমরা যদি বলি যে বেসরকারি খাত এই ক্ষেত্রে বিনিয়োগের যে জায়গাটা, সেখানে কিভাবে আরও বিনিয়োগ বাড়াতে পারে, তাদের জন্য কি করণীয়, সরকারের পক্ষ থেকে কি করতে পারে? সরকারের পক্ষ থেকে এই বিশেষ করে এই ট্যুরিজম সেক্টরকে ব্যাংকগুলো খুব একটা লোন দেয় না। হ্যাঁ, লোনের পরে নানা অজুহাত দিয়ে দিতে চায় না, ইদানিং একটু দিচ্ছে। তো এই সরকারের উচিত হবে যে ব্যাংকগুলোকে একটু সহজ শর্তে এই সেক্টরকে লোন দেওয়া, এটাই একটা অন্যরকম।
এবং আমি তো বললাম, একটু আগে বলেছি, রাস্তাঘাট থেকে আরম্ভ করে, ব্রিজ থেকে আরম্ভ করে, এই জিনিসগুলা যেগুলো সহজভাবে ভ্রমণ করতে পারে, এইগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। একই সাথে আমাদের এখানে যে অর্থনৈতিক দিক থেকে এটিকে যদি আরও বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়, তাহলে কি পরিমাণ আমাদের বাৎসরিক সরকার এখান থেকে রাজস্ব আদায় করতে পারে বলে আপনি মনে করেন? আমি যেগুলো বললাম এবং অর্থনৈতিক সাপোর্টগুলো দেওয়া হয়, তাহলে এখন যা আছে তার থেকে এক বছরে কমপক্ষে এখন যদি সে 40% ইনকাম হয়, এই ক্ষেত্রে থেকে প্রতি বছরে এটা 5-7%, 10% বেড়ে যাবে। সেক্ষেত্রে মানে আমরা এখনো ওয়ার্ল্ড ক্লাস, অর্থাৎ আন্তর্জাতিক যে পর্যটন যারা এগিয়ে আছে, নেপাল বলেন, থাইল্যান্ড বলেন, সেই জায়গাগুলোতে স্ট্যান্ডার্ড যে লেভেলটাতে যদি আমরা আসতে চাই, আমাদের আর কি করণীয় বা কোন জায়গাগুলোতে আমরা এখন এই মুহূর্তে কাজ করতে পারি? থাইল্যান্ডের মতো ওইভাবে এগিয়ে যেতে হলে আমরা হয়তো ওইভাবে পারবো না, কারণ থাইল্যান্ডের যে পর্যটন, এই পর্যটনের শুধু থাকা খাওয়া থেকে আরম্ভ করে তাদের যে এন্টারটেনমেন্ট জোনটা, এই এন্টারটেনমেন্ট জোনটা একটু কিছুটা এমনভাবে তার করে যেগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষরা ওগুলো চাবে না। তারপরেও যে আমরা যেভাবে যে আমাদের এখন যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, আমাদের পরিবেশ, আমাদের যে এনভায়রনমেন্ট, অর্থাৎ এখন সারা বিশ্ব কিন্তু তাকাচ্ছে কোথায়, এখন তাকাচ্ছে কী করে একজন মানুষ ঘুরতে আসলে সে সুস্থ হয়ে যাবে, হি অর শি উইল বি রিচার্জড, অ্যান্ড হি অর শি উইল বি রিচার্জ হলে কী করতে হবে, আমাদেরকে এই শহর থেকে দূরে যে সমস্ত জায়গা, বিভিন্ন পরিবেশ মানে সাস্টেনেবল যে ট্যুরিজম, যেখানে গেলে দেখবে যে ওইখানে এই যে সবজি দেখতেছেন, মাছ দেখতেছেন, গাছ দেখতেছেন, এগুলো সহজভাবে তারা পাবে এবং তারা কোনো দূরে গাড়ি ঘোড়া দূরে থাকবে, শব্দ থাকবে না, এ ধরনের একটা এনভায়রনমেন্ট তৈরি করা। এটা পরিবেশ হতে হবে এই ধরনের পরিবেশে মানুষ ঘুরতে চায়। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করি যে যারা পর্যটকদের বেশি আকর্ষণ করতে পারছে, সেসব দেশগুলো প্রচারণায় এগিয়ে আছে, তাদের বিভিন্ন বিমানবন্দরে বা বিভিন্ন সড়কে তাদের পর্যটন জায়গাগুলোকে হাইলাইট করা হচ্ছে। আমরা কিন্তু সেখানে পিছিয়ে আছি। আপনার কাছে কি মনে হয়? না, আমরা পিছিয়ে আছি, কিন্তু আপনি যদি সম্প্রতি যেটা হয়েছে, এই সরকার আসার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই সেক্টরকে প্রচুর গুরুত্ব দিচ্ছেন। তিনি এই সেক্টরকে এত গুরুত্ব দিচ্ছেন যে এই সামনে 27 সেপ্টেম্বর এটা গ শ্রেণীর থেকে খ শ্রেণীতে আনা হয়েছে, এবং তিনি যেভাবে এটা আমাদেরকে দিয়েছেন, আমি এটা উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে আমি এক সেকেন্ড বলি, আমি যেহেতু এই সেক্টরে আছি, আমি ওনাকে 2টা চিঠি দিয়েছিলাম 14টা দফা দিয়ে, সরকার অবশ্যই আপনাদের এই পরামর্শগুলো কাজে উনি কিন্তু সেইগুলো পাঠিয়েছেন, সরকার গ্রহণ করবে বলে আমরা মনে করি।